রাঙামতি বসু কুটিরে ফিরতেই একলব্য রাঙাকে বলে, ছি রাঙা ছি, তোমার মতো চরিত্রহীন মেয়েকে আমি ঘৃণা করি। তখনই রাঙামতি ঠিক করে সে আর এই বাড়িতে থাকবে না। সে তার রুমে গিয়ে তার বাবার ছবি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, ঠিক এমনটাই দেখতে চলেছি রাঙামতির তীরন্দাজের আসন্ন এপিসোডগুলিতে। বিস্তারিত জানতে ভিডিওটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। রাঙা নিজেকে নির্দোষ প্রমাণ করার পর রাঙামতি বসু কুটিরে ফিরে আসে। তখন সবাই সেখানেই উপস্থিত ছিল। একলব্য সামনেই দাঁড়িয়েছিল আর তার চোখে ছিল তীব্র রাগ। হঠাৎই সে রাঙার দিকে তাকিয়ে বলে ওঠে, ছি রাঙা ছি, তোমার মতো মেয়েকে আমি ঘৃণা করি। তুমি একটা চরিত্রহীন মেয়ে, তোমার কোনো মান মর্যাদা কিছুই নেই। সংগ্রামের মতো ছেলের সঙ্গে থেকে তুমি আমাদের নাম নষ্ট করেছ। এমন অপমানজনক কথা শুনে রাঙা প্রথমে কিছু বলতে পারে না। মুখ শুকিয়ে যায় তার চোখে জল চলে আসে। সে শুধু নির্বাক দৃষ্টিতে একলব্যর দিকেই তাকিয়ে থাকে। চারপাশে তখন সবাই হতবাক হয়ে যায় এই কথা শুনে। পরিমিতা একলব্যর মা এগিয়ে এসে বলে, কি বলছিস তুই আক্কু, তুই কি বলছিস? রাঙা এমন কিছুই করেনি, তুই রাঙাকে ভুল বুঝেছিস। কিন্তু একলব্যর মুখে তখনও রাগের ছাপ। রাঙা ধীরে ধীরে বলে ওঠে, তুই তাহলে আমাকে এমন ভালোবাসিস উড়ানবাবু, তাই তো? আজকে সবার সামনে আমায় অপমান করলি, আমার চরিত্রে আঙুল তুললি। আমি তো ভাবতাম তুই অন্তত আমায় ভালোবাসিস। রাঙা এই কথাগুলো বলতে বলতে সে কান্নায় ভেসে যায়। একলব্য চুপ করে দাঁড়িয়ে থাকে, সে কোনো কথার উত্তর দেয় না। রাঙা আবারও বলে ওঠে, ঠিক আছে উড়ানবাবু, যেখানে আমার কোনো মান সম্মান নেই, কোনো বিশ্বাস নেই, সেখানে থাকার কোনো মানেই হয় না। আমি এখান থেকে চলে যাচ্ছি। এই কথা শুনে চারিপাশে একদম নীরবতা নেমে আসে। প্রমিতা, পাঞ্চালী, অঙ্কুর, সভ্য সবাই রাঙার কাছে এসে বলে, রাঙা তুই কি বলছিস? আমাদের ছেড়ে চলে যাবি? তুই বসুকুটির ছেড়ে চলে যাবি? রাঙা চোখের জল মুছে ধীরে ধীরে বলে, হ্যাঁ মাজ, আমি চলে যাব। যেই বাড়িতে আমাকে অপমান করা হয়, সেখানে আমার শখ থাকা নিয়ে প্রশ্ন ওঠে, সেখানে থাকার কোনো প্রয়োজনই নেই। সে নিজের ঘরে চলে যায়। গিয়ে তার বাবার ছবিটা সে তুলে নেয়। তার চোখের জল মুছে বলে, বাবা আজ আমি আবারও একা হয়ে গেলাম। তারপর ধীরে ধীরে সে বাড়ি থেকে বেরিয়ে যায় সংগ্রামের সাথে। এইদিকে বৃন্দার দূর থেকে সব কিছু লক্ষ্য করছিল। তার মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে। সে মনে মনে বলে, এই সুযোগটাই দরকার ছিল, এখন আগুনে ঘি ঢালার সময়। সে সঙ্গে সঙ্গে একলব্যর কাছে গিয়ে বলে, দেখলে তো একলব্য, রাঙা কেমন তোমাকে ছেড়ে একটু ভাবলো না। ও শুধু তোমাকে ব্যবহার করেছে এতদিন নিজের সুবিধার জন্য। এখন ওর কাজ শেষ হয়ে গেছে, তাই ও চলে গেল। এই কথা শুনে একলব্য চোখ রাগে জ্বলে ওঠে। বৃন্দা তো মনে মনে হাসতে থাকে, তার পরিকল্পনা সফল হচ্ছে। এদিকে রাঙা বসুঘটির থেকে বেরিয়ে গ্রামের পথ ধরে হাঁটতে থাকে। চোখে জল, মনে আঘাত। এতদিন যাদের জন্য লড়ে এসেছে, যাদের ভালোবেসেছে, তারাই আজ তাকে বিশ্বাসঘাতক আর চরিত্রহীন বলেছে। এই অপমান সে সহ্য করতে পারছে না। অন্যদিকে বসু কুটিরের ভেতরে তখন একলব্য ক্রমেই উত্তেজিত হয়ে পড়ে। বৃন্দা পাশে বসে আগুনে ঘি ঢালতে থাকে। সে বলে, দেখো একলব্য, ওর মতো মেয়েরা শুধু নিজের স্বার্থ দেখে। তুমি ভাবছো ও সংগ্রামের সঙ্গে শুধু কথা বলতো? আসলে ওর আর সংগ্রামের মধ্যে অনেক কিছুই চলছে। তুমি চুপচাপ ছিলে, তাই ও সুযোগটা নিয়েছে। বৃন্দার বলা কথাগুলো শুনে একলব্যের মুখ লাল হয়ে ওঠে। সে মুহূর্তের মধ্যে এক জোরে টেবিলের খুশি মারে। সে বলে, আমি এটা কখনোই মেনে নিতে পারবো না। রাঙা আমাকে এইভাবে অপমান করবে আর আমি চুপ করে থাকবো? কখনো না। পরিমিত তখন একলব্যর ঘরে আসে এবং বলে, আক্কু তুই একটু শান্ত হ। তুই রাঙাকে ভুল বুঝেছিস, রাঙা খারাপ মেয়ে নয়। কিন্তু একলব্য আর কিছু শুনতে চায় না। সে রেগে ঘর থেকে বেরিয়ে যায়। এদিকে পাঞ্চালী, অঙ্কুর আর সভ্য একত্র হয়ে রাঙাকে খুঁজতে বেরোয়। তারা সবাই জানে রাঙা কোনো অন্যায় করতে পারে না। পাঞ্চালী বলে, রাঙা এখন ভীষণ কষ্টে আছে, ওকে একা থাকতে দেওয়া ঠিক হবে না। এদিকে তখন রাঙাকে দেখা যায়। রাঙা এক পুরনো ঘাটের ধারে বসে আছে। সে তার বাবার ছবিটার দিকেই তাকিয়ে আছে এবং সে অঝরে কান্না করছে। সে ধীরে ধীরে বলতে থাকে, বাবা আমি তো শুধু নিজেকে সত্যি প্রমাণ করতে চেয়েছিলাম যে আমি কিছু করিনি, আমি নির্দোষ। কিন্তু আমায় সবাই ভুল বুঝলো। ওই উড়ানবাবু তো আমাকে ভুল বুঝলো, আমাকে চরিত্রহীন বলল। তখনই সেখানে সংগ্রাম চলে আসে। সংগ্রাম চুপচাপ তার পাশে এসে বলে, তুই কাঁদছিস কেন রাঙা? তুই কিছু ভুল করিসনি। তুই জানিস তোর সত্যি একদিন সবাই বুঝবে। রাঙা তখন মাথা নিচু করে বলে, সংগ্রাম স্যার, মানুষ যদি ভালোকে বিশ্বাস না করে তাহলে সত্যির কোনো দাম থাকে বল? সংগ্রাম বলে, এই লড়াই থামাবি না রাঙা। বৃন্দা এখন যা করছে তা আমরা জানি। তুই ফিরে আয় বসুকুটিতে, আমি তোর পাশে আছি। রাঙা কিছুক্ষণ চুপ থেকে বলে, না সংগ্রাম স্যার, এখন না, এখন সময় হয়নি। যখন সবাই সত্যিটা দেখতে পাবে তখনই আমি ফিরবো। অন্যদিকে বৃন্দা নিজের ঘরে বসে বসে হাসছে।
সে বলে, রাঙাকে সরাতে পেরেছি, এখন একলব্য আমার কথাই উঠবে আর বসবে। এবার আমি বসুকুটির আসল নিয়ন্ত্রণটা নেব। এদিকে তখন বসুকুটিরে দেখা যায় বৃন্দা প্রমিতাকে বলে, আপনি হঠাৎ করে আমাকে কেন দোষারোপ করছেন? এইসব কিছুর পিছনে কি আমি আছি সেটা মনে করছেন নাকি আপনারা? তখন প্রমিতা বলে, আমি জানি এসব কিছুর পিছনে তুমিই আছো, কারণ ওই যে উৎপল, ওই ছেলেটার এত সাহস হবে না। এত সাহস কোথা থেকে পায় যে ও এত কিছু করে রাঙাকে এইভাবে ফাঁসাবে? আমি জানি এই সব কিছুর পেছনে না তুমিই আছো। এবার রাঙা ফিরে আসবে, তারপরে দেখো আমি তোমার কি অবস্থা করি। জোর গলায় আমি বলছি, এসব কিছুর পেছনে আমি তোমাকেই সন্দেহ করি। কি ভেবেছ এত কষ্ট করে তিল তিল করে গড়ে তোলা এই বাড়িটা গড়ে তুলেছি, তারপরেও এই বাড়িটা তোমাকে দিয়ে আমরা চলে যাব। এখন থেকে রাস্তায় গিয়ে থাকবো, তারপরে আমরা তোমার সঙ্গে থাকবো না, বুঝতে পেরেছো? তখনই বৃন্দা বলে, শুনুন, এত লাফালাফি করবেন না। আপনারা যদি এই বাড়ি থেকে বেরিয়ে যান ভাবেন, তাহলে যদি এত লাফালাফি করেন তাহলে কিন্তু আপনার ছেলেই বিপদে পড়বে। আপনি আপনার ছেলের বিপদ নিজেই ডেকে আনবে, কারণ আপনার ছেলে কি এখন এগ্রিমেন্ট সাইন করেছে আপনি তা জানেন না? সেই এগ্রিমেন্ট অনুযায়ী আপনারা কিন্তু 5 কোটি টাকা ফেরত দিতে বাধ্য যদি আপনার ছেলেটা কাজ ছেড়ে দেয়। পারবেন তো দিতে? পারবেন? আপনার ছেলে কিছুতেই আমার করা এগ্রিমেন্টের ভেতর থেকে বের হতে পারবে না, কিছুতেই না। আপনারা জানেন না আপনার ছেলের সঙ্গে এই এগ্রিমেন্টটা আমাদের হয়েছিল। তখনই বৃন্দা একলব্যকে বলে, কি একলব্য, ফেরত দিতে পারবে তো? 5 কোটি টাকা দেওয়ার মুরুদ আছে তোমার? তখন একলব্য এই কথাগুলো শুনে চুপ হয়ে যায়। তখনই বৃন্দা বলে, ওই দেখুন আপনার ছেলে না চুপ হয়ে গেছে, কারণ আপনার ছেলের তো কোনো ক্ষমতাই নেই। তাই এত লাফালাফি না করে যেরকম চলছে সেরকমটাই চলতে দিন। আগে দেখুন না বিকেলবেলা রাঙা প্রেস কনফারেন্সে গিয়ে কি বলে, তারপরে না হয় এত লাফালাফি করবেন। কিছু করতে পারবেন না, আপনারা আমার কিছু করতে পারবেন না। তখনই একলব্য রাঙার কথাগুলি ভাবতে থাকে যে রাঙার সঙ্গে কতটা খারাপ ব্যবহার করেছে সে, আর ওদিকে প্রমিতা রাঙার জন্য প্রার্থনা করতে থাকে। তারপরে দেখা যাবে প্রেস কনফারেন্সের ব্যবস্থা করা হয়, আর সেখানে সত্যজিৎ রাঙাকে নিয়ে আসে। তখনই সেখানে সত্যজিৎ পাঞ্চালি ও অঙ্কুরকে দেখে ভেতরে আসার পারমিশন দেয় এবং তারা ভেতরে এসে দাঁড়ায়। ওদিকে সত্যজিৎ রাঙার হাতে মাইক তুলে দেয়। তখন রাঙা বলে, আমাকে যেভাবে ফাঁসানো হয়েছে, আমাকে ক্রিমিনাল প্রমাণ করার চেষ্টা করা হয়েছে, সেটা আজকে তোদের সামনেই প্রমাণ করব যে আমি নির্দোষ, আমি কোনো রকম অপরাধ করিনি। তারপরে সত্যজিৎকে বললেই সত্যজিৎ রিমোটটা অন করে দেয়। তখন এই টিভিতে দেখা যায় বাচ্চাগুলো কিভাবে গুন্ডাগুলো গান পয়েন্টে রেখেছিল আর বয়স্ক মহিলাদেরও ভয় দেখাচ্ছিল। তখন রাঙা বলে, আমার দাদাকে ভয় দেখানো হয়েছিল যেন আমার নামে মিথ্যা কথাগুলো এসে বলে। এখানে গ্রামের বাচ্চা আর মহিলাদের আটকে রাখা হয়েছিল, আর আমি সেই প্রমাণও এখানে নিয়ে এসেছি। আমি যে নির্দোষ সেই প্রমাণ সব কিছু এখানে রয়েছে। ওদিকে একলব্যকে দেখা যায় সে বসে টিভিতে ইন্টারভিউটা দেখতে থাকে। তখনই ময়না সবটা দেখে ভয় পেয়ে যায় আর সাত্বিকের কাছে দৌড়ে গিয়ে বলে, শোনো, তোমাকে নিচে যেতে হবে। তখনই সাত্বিকে বলে, ছাড়ো তো, এখন আমি অফিসে যাব। তখনই ময়না বলে, আরে অফিসে তুমি পরে যাবে, নিচে কি হচ্ছে জানো তো? রাঙা রাঙা সত্যজিৎ স্যারকে নিয়ে প্রেস কনফারেন্স করছে। তখনই সাত্বিকি বলে, মানে কি বলছো তুমি? তখনই ময়না বলে, আর কি বলবে, রাঙা নিজেকে নির্দোষ প্রমাণ করে ফেলেছে। এবার তো রাঙা বাড়িতে ফিরে আসবে। তখন কি হবে? দিদিভাই যে নিজের নামে এই বাড়িটা করে নিয়েছে, সবার মাথার উপরে ছড়ি ঘোরাচ্ছিল, এবার তো দিদিভাইয়ের হাত থেকে এই বাড়িটাও রাঙা ছিনিয়ে নেবে, আর দিদিভাইও কিছু করতে পারবে না, কিচ্ছু না। এবার আমরা কি করব? তুমি না বরং পাল্টি খেয়ে নেবে, ঠিক আছে? তখনই সাত্বিকি বলে, মানে? ওদিকে রাঙা বলে যে, হ্যাঁ, আমার দাদা প্যান্ডেলে বিস্ফোরণের সঙ্গে জড়িত, ঠিক আছে, কিন্তু সেটা আইরিসেন ঘটিয়েছে। আমার দাদা ওকে বিস্ফোরণের জিনিসপত্র এনে দিয়েছিল, সেখানে আমার কোনো রকম হাত নেই, আমি নির্দোষ। কিন্তু আমাকে ফাঁসাতে চেয়েছিল অন্য কেউ, যে ফাঁসাতে চেয়েছিল সেই উৎপল ধরা পড়েছে। তাকে আমি একবার জেলে দিয়েছিলাম, সেই রাগ থেকেই আমার ওপর রাগ পুষে রেখে তার প্রতিশোধ নিতে চেয়েছে সে, তার জন্যই তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। কিন্তু আমি জানি এই সব কিছুর পেছনে শুধু উৎপল নেই, আর আমি গায়ের লোকদের কাছে গিয়ে সব ভিডিও করেছি, তোরা তো দেখেছিস তো। তখনই সত্যজিৎ বলে, রাঙামতি এখন সম্পূর্ণ নির্দোষ, রাঙামতি কোনো কিছুর সঙ্গে জড়িত নয়। রাঙামতিকে পার্সোনালি শত্রুতার জন্য রাঙামতিকে ফাঁসানো হয়েছিল। আমরা সব রকম প্রমাণ আপনাদের কাছে তুলে ধরলাম, তারপরে আপনারা সবটা মিডিয়ার মাধ্যমে সব জায়গায় তুলে ধরতে পারবেন। আমরা রাঙামতিকে ভুল বুঝেছিলাম, সবাই ভুল বুঝেছিল, এমনকি রাঙামতির একাডেমি থেকে ও রাঙামতির সব কিছু কেড়ে নেওয়া হয়। রাঙামতির শ্বশুরবাড়ির লোকজন, স্বামী, শাশুড়ি মা সবাই রাঙামতিকে ভুল বুঝেছিল, কিন্তু রাঙামতি নির্দোষ।
ওদিকে তখন দেখা যায় ময়না সার্থকী বলে, শোনো, রাঙা আসলে না তুমি রাঙাকে বলবে যে এই বাড়িতে থাকার জন্যই দিদিভাই তোমাকে যা যা বলতে বলেছে তুমি তাই করেছো। তখন সার্থকী বলে, আরে বৌদিভাইকে এত সহজ নয় ওই রাঙাকে মাত দেওয়ার, বুঝতে পেরেছো? ওইদিকে সত্যজিৎ বলে, হ্যাঁ, আমরা কোর্টেও পেশ করেছি সম্ভব রকম প্রমাণ, সেখান থেকে কোর্ট রাঙামতিকে নির্দোষ বলেই ঘোষণা করেছে। তখন এই কথা শুনে সভ্য তারপর সবাই খুশি হয়ে যায়। ওদিকে ময়না বলে, ছাড়ো, তোমার দিদিভাই কিছু করতে পারবে না, তোমার বৌদিভাই চলো আগে। ওইদিকে সত্যজিৎর কথা শুনে একলব্যর চোখ বেয়ে জল পড়তে থাকে, আর একলব্য কীভাবে রাঙাকে অবিশ্বাস করেছিল সেই কথাগুলোই ভাবতে থাকে। তখনই নবারণ ঢোল বাজাতে বাজায় বাড়ির ভেতরে প্রবেশ করে। তখন নবারণকে ঢোল বাজাতে দেখে সার্থকী আর ময়না ভয় পেয়ে যায়। তখন নবারণ বলে, সে আসবে, সে আসবে, সে চলে আসবে, রাঙমতি তীরন্দাজ এই বাড়িতে আবারও ফিরে আসবে। আমার বাড়ির বৌমা সে আসছে, আসলে শকুনের দোয়াতে না কোনোদিন গরু মারে না। রাঙামতিকে যতই দুষ্কৃতী প্রমাণ করতে চাক না কেন, রাঙামতি যে নির্দোষ সেটা কিন্তু নিজেই প্রমাণ করে দিয়েছে। এবার যারা আসল অপরাধী তারা একে একে ধরা পড়বে। কোথায় ওই বৃন্দা বসু, কোথায় তাকে? তাকে ডাকো, তাকে দমন করার জন্য রাঙা আসছে এই বাড়িতে। রাঙামতি নিজেকে নির্দোষ প্রমাণ করে দিয়েছে, ও কোনো রকম অন্যায় করেনি। আমি জানতাম, আমি আগে থেকেই জানতাম রাঙা কোনো অন্যায় করতে পারে না। আমার বাড়ির বউ, আমাদের অহংকার রাঙামতির ত্রিনদাজ, সে বুক ফুলে আবারও এই বাড়িতে ফিরে আসছে, এই বাড়িতেই ফিরে আসবে। তখনই দেখা যায় একলব্য নবরণকে বলে, আক্কু যা, এবার তোকে রাঙাকে ফিরিয়ে আনতে হবে তো। আমি তোকে বলছি আক্কু, যখন রাঙা এই বাড়িতে ফিরে আসবে না, তখন তুই রাঙার কাছে গিয়ে রাঙার হাত ধরে বলবি যে রাঙা, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। দেখবি রাঙা তোকে ঠিক ক্ষমা করে দেবে, কারণ রাঙার মনটা না খুব বড়, রাঙা কোনোদিনও তোকে ভুল বুঝতে পারে না। তখন একলব্য বলে, না বাবা, রাঙামতি আমাকে কখনো ক্ষমা করবে না, আমি জানি তো, কারণ যেই সময় রাঙার পাশে আমার থাকার দরকার ছিল, রাঙার পাশে ঢাল হয়ে থাকার দরকার ছিল, রাঙাকে এই সময় মেন্টালি সাপোর্ট দেওয়ার দরকার ছিল, তখন আমি তাকে সেই সাপোর্টটা দেইনি। তখন আমি ওকে অবিশ্বাস করেছি, ওকে দূরে ঠেলে দিয়েছি, তাই ও আমাকে কখনোই ক্ষমা করবে না, আমি জানি। তখনই নবরণ বলে, তুই ভুল বুঝিসিস সাক্কু, রাঙা তোকে ক্ষমা করে দেবে। রাঙা না খুব বড় মনের মানুষ, রাঙা কোনোদিনও তোর দিক থেকে মুখ ফিরিয়ে নিতে পারবে না। তারপরে নবরণ আবারও ঢোল বাজাতে শুরু করে আর বলে, কোথায় তোমাদের বৃন্দা বসু, কোথায়? তাকে খবরটা দিয়ে দাও, রাঙামতি আসছে। তারপরে বাড়িতে এতদিন আমাদের উপরে ছড়ি ঘুরিয়েছিলিস না, সব কিছু শেষ হয়ে যাবে, আর তোমাদেরকেও না ছাড়বে না, ছাড়বে না রাঙা। রাঙা এবার এসে তোমাদের এমন অবস্থা করবে তোদের যে তোরা পালানোর পথ পাবে না, পাবি না পালানোর পথ। রাক্কু, তুই রেডি হ, রাঙাকে এই বাড়িতে ফিরিয়ে আনতে হবে। তোর মা তো গেছে মন্দিরে, আসলে রাঙাকে আবারও বরণ করে ঘরে তুলবে। তারপরে নবরণ সাত্তকীকে বলে, তোরাও রেডি হ, তোদেরও অবস্থা খারাপ করবে রাঙা এসে, দেখ তোদের কী অবস্থা হয় এবার। তারপরেই দেখা যাবে সাত্তকী আর ময়না দৌড়ে বৃন্দার কাছে চলে যায়। ওদিকে সত্যজিৎ বলে, রাঙা যে নির্দোষ সেটা প্রমাণ হয়ে গেছে, তাই প্রেস কনফারেন্স আজকেই এই পর্যন্ত। তখনই সংগ্রাম চলে আসে আর এসেই বলে, না স্যার, এখানে আরও কিছু বাকি আছে। তখনই একাডেমির লোকজনকে নিয়ে, অফিসারদের সঙ্গে নিয়ে সংগ্রাম সেখানে চলে আসে। এসেই বলে, আমাদের একাডেমির লোকজনও সবাই রাঙামতিকে ভুল বুঝেছিল, ভেবেছিল রাঙা একজন দুষ্কৃতী, তাই সবার চাপে পড়ে, পরিস্থিতির চাপে পড়ে রাঙাকে আমাদের দল থেকে ব্যান করা হয়েছিল। তাই আজকে স্যার নিজে এসেছে রাঙার কাছে ক্ষমা চাইতে, রাঙার মেডেল, সার্টিফিকেট সব কিছু ফিরিয়ে দিতে।